বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো? সেই আমাদের প্রিয় নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালোই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার অনলাইন ক্লাসটা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নোয়াখালী হাই স্কুলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয় সদর, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নোয়াখালী হাই স্কুল তোমাদেরকে যথারীতি অ্যাসাইনমেন্ট দিয়ে যাচ্ছি। এই সপ্তাহে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা অ্যাসাইনমেন্ট আছে। আশা করছি তোমরা সবাই হাতে হাতে পেয়ে গেছো, যেহেতু আমাদের স্কুল প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত এবং কার্যক্ষেত্রে অনেক আন্তরিক। সুতরাং তোমরাও এর ব্যতিক্রম হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যে আজকে তোমাদের আইসিটি বিষয়ের অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই আমার সাথে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমি এই লাইভ ক্লাসে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখেছি তোমাদের অ্যাসাইনমেন্টটা অনেক সহজ হয়েছে, সুন্দর হয়েছে। আমার বিশ্বাস তোমরা বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে এই অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর করে লিখবে। হয়তো একটু বইয়ের সহযোগিতা নেবে, আর বাকিটা তোমার মেধা এবং বুদ্ধি খাটিয়ে নিজের সৃজনশীলতা এবং দক্ষতা দিয়ে লিখে ফেলবে। যাই হোক, এই আইসিটি বিষয়টা যখন পড়াবো, আইসিটির গুরুত্ব, আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তোমরা সবাই জানো আমার বিশ্বাস। এরপরও আমি যেহেতু প্রথমত নিয়ে আলোচনা করছি, এই প্রথম এই বর্ণনাটা দিলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমাদের এই অধ্যায়ে 7টা পাঠ আছে। তোমরা যখন তোমাদের পাঠ্য বইটা হাতে নিবে, খুলবে, দেখবে 7টা পাঠ আছে। সেই পাঠগুলোর আলোকে আমি প্রথমে আইসিটির গুরুত্ব আলোচনার আগে দিই একটু যদি বলি, চোখ বন্ধ করে এইটুকু দেখো যে আমরা এই মুহূর্তে ঘরে বসে আমাদের পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে পারছি। তাহলে আইসিটির গুরুত্ব আর খুব বেশি বলা লাগবে না। তো গুরুত্বের জন্য আগে আমরা কোন কোন কর্মক্ষেত্র এই আইসিটি আমাদেরকে নতুন করে সৃষ্টি করে দিয়েছে, কোন কোন কর্মক্ষেত্রের ফলে আমরা এই আইসিটির গুরুত্ব দিন দিন অধিক হারে দেখতে পাচ্ছি, সেই ব্যাপারগুলো একটু দেখি। আসলে আমাদের বাস্তব জগতে কর্মক্ষেত্রে কোনো শেষ নেই। প্রতিটা মানুষ কোনো না কোনো পেশায়, কোনো না কোনো কর্মক্ষেত্রে জড়িত আছে। এখন আইসিটি আমাদের জন্য নতুন করে কি কি কর্মক্ষেত্র সৃষ্টি করেছে আমরা একটু দেখব। মোবাইল কোম্পানি, ল্যাপটপ কোম্পানি, ঘরে বসে আয়ের সুযোগ, এটিএম মেশিনে কর্ম, সিসি ক্যামেরা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, চিকিৎসা কাজ। আমি আগে বলেছি আসলে কর্মের কোনো শেষ নেই প্রযুক্ত দিক থেকে, তবে আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমি নিয়ে আসছি। মোবাইল কোম্পানি, তোমরা যে এখন এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসটা দেখছো, নোয়াখালী হাই স্কুলের সাথে আছো এবং থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে। এই যে স্মার্টফোনগুলো উৎপাদন, ক্রয়, বিক্রয়, পরিবহন ইত্যাদি কাজে অনেকগুলো কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি হচ্ছে। যদি প্রযুক্তি না থাকতো তাহলে হয়তো বা ব্যাপক হারে মোবাইল ফোন হতো না, মোবাইল কোম্পানির সৃষ্টি হতো না, তাহলে কর্মক্ষেত্র খুব বেশি হতো না। সুতরাং মোবাইল কোম্পানির ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বিপণনের ক্ষেত্রে, বাজারজাতকরণের ক্ষেত্রে আইসিটি একটা বড় ধরনের কর্ম সৃষ্টি করেছে। ল্যাপটপ আমরা করোনার আগে তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি আইসিটি ক্লাসগুলো আমাদের ল্যাবে নেওয়ার জন্য। তোমরা জানো আমাদের নোয়াখালী হাই স্কুল আইসিটির দিক থেকে করোনার আগে এবং করোনাকালীন অনেক এগিয়ে আছে। আশা করছি ইনশাল্লাহ আমাদের আইসিটির
গুরুত্ব এবং উন্নতি দিন দিন আরও বৃদ্ধি পাবে। তখন তোমাদেরকে যখন ল্যাবে নিয়ে গেছি, প্রত্যেকে একটা ল্যাপটপ দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করেছো ল্যাপটপে নিজের মনের মতো করে কিছু লেখার, দেখার এবং শেখার। সেই ল্যাপটপ অনেকগুলো কোম্পানি আছে, সেই প্রযুক্তির কাজের জন্য, কাজকে সহজ করার জন্য, বাংলাদেশকে ডিজিটাল করার জন্য ল্যাপটপের বিকল্প নেই। আর সেই ল্যাপটপ ঠিক উৎপাদন, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ সকল ক্ষেত্রেই নতুন নতুন কর্ম সৃষ্টি হচ্ছে। ঘরে বসে আয়ের সুযোগ। তোমরা জানো বর্তমান ইন্টারনেটের যুগে আমরা আসলে আয় করার জন্য খুব একটা দূরে যাওয়া লাগে না। নেটের মাধ্যমে আমরা এই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ব্যবহার করেও আয় করতে পারছি। তাহলে আমার এখানে এই ক্ষেত্রে একটা কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এটিএম মেশিন, অটোমেটেড টেলার মেশিন। এটিএম, অটোমেটেড টেলার মেশিন। আমরা জানি ব্যাংকিং কার্যক্রম সাধারণত রবিবার থেকে বৃহস্পতিবার হয়। সে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা টাকা উত্তোলন করতে পারি। কিন্তু প্রযুক্তির উন্নতির কারণে আমরা এটিএম মেশিন ব্যবহার করে, এটিএম বুথ ব্যবহার করে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন আমার প্রয়োজনে আমি এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারি, নগদ লেনদেন করতে পারি। সুতরাং এই এটিএম মেশিনে কিন্তু আমাদের কেউ না কেউ কাজ করছে। তাহলে প্রযুক্তির কারণে এটিএম মেশিন সৃষ্টি, এটিএম মেশিনের কারণে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। সিসি ক্যামেরা। তোমরা দেখো বর্তমান প্রযুক্তির উন্নতির আরেক অন্যতম ধাপ সিসি ক্যামেরা। নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরাটা ব্যবহার হচ্ছে। মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য, মূল্যবোধ বৃদ্ধির জন্য সিসি ক্যামেরা। তোমরা জানো আমাদের নোয়াখালী স্কুল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আছে। তোমরা সেই সুবিধাটা পাচ্ছ। সেই সিসি ক্যামেরা কিন্তু প্রযুক্তির অন্যতম অবদান। আর সিসি ক্যামেরা ক্রয়, বিক্রয়, উৎপাদন, পরিবহন এবং সেই মেকানিক্যাল কাজে কেউ না কেউ বিভিন্ন সেক্টরে জড়িত আছে। সুতরাং সিসি ক্যামেরা কর্মসৃজন করছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি। বৈজ্ঞানিক যন্ত্রপাতির কথা আসলে বলে শেষ করা যাবে না। দিন দিন প্রযুক্তির উন্নতির সাথে সাথে বৈজ্ঞানিক গবেষণার সাথে যন্ত্রপাতি অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যেটার কোনো শেষ নেই। সামনে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আর সেই ক্ষেত্রেও প্রযুক্তির ফলে যখন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈজ্ঞানিক উদ্ভাবন, বৈজ্ঞানিক গবেষণা কেউ না কেউ বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে কাজ করছে। সুতরাং প্রযুক্তির ক্ষেত্রে আমরা বলবো সেই ক্ষেত্রে কর্মসৃজন হচ্ছে। আসো চিকিৎসার ক্ষেত্রে বা চিকিৎসা কাজ, যেটা বলে শেষ করা যাবে না। এই মহামারীতেও আমরা ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারছি, চিকিৎসা পরামর্শ নিতে পারছি। হেল্পলাইন নম্বর 333 আমরা যখন কল করি সেক্ষেত্রে আমরা ডক্টরের সাথে কথা বলতে পারি। তাছাড়াও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, রোগ নির্ণয়, মেডিসিন, প্রতিটা ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আর সে চিকিৎসা কাজের প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো কাজ করছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির কারণে নতুন কর্মসৃজন হচ্ছে। তাহলে কর্মসৃজন ক্ষেত্রগুলো আমি আরেকবার বলছি: মোবাইল, ল্যাপটপ, ঘরে বসে আয়, এটিএম মেশিন, সিসি ক্যামেরা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, চিকিৎসা। এছাড়াও অনেকগুলো কাজ আছে। অর্থ স্থানান্তর কাজ। তোমরা জানো বর্তমানে নগদ, ক্যাশ, রকেট বিভিন্নভাবে
পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মাঝে অর্থ স্থানান্তর হচ্ছে, আর সেগুলো কিন্তু প্রযুক্তির কারণে সম্ভব। আর সেই ক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তি জড়িত আছে এবং সে একটা তার নতুন কর্মযোগ্য সেখানে করছে। সুতরাং আমরা বলতে পারি কর্মসৃজনে, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আসো ডিজিটাল বাংলাদেশ। আসলে আমরা দেখব আজকে ক্লাসে একজন ব্যক্তি, তুমি, আমি কিভাবে সরকারের দেওয়া প্রযুক্তিগত সেবা সুবিধা ভোগ করতে পারি। আসলে সেই কথা বললে এক বাক্যে এইটুকু বলতে হবে যে প্রতিটি ক্ষেত্রে আমরা প্রযুক্তির সুবিধা ভোগ করছি। আমাদের বর্তমান দৈনন্দিন কাজকর্মে এমন কোনো দিন নেই, এমন কেন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে আমাদের প্রযুক্তি ব্যবহার হচ্ছে না। এরপর আমি তোমাদের জন্য দু চারটা কথা নিয়ে আসছি। ডিজিটাল বাংলাদেশ কীভাবে হচ্ছে, আমরা কীভাবে বলতেছি সেটা ডিজিটাল। আসলে ডিজিটালটা কি? স্বল্প সময়ে স্বল্প খরচে অধিক কাজ সুসম্পন্ন হওয়াটা হইল আসলে ডিজিটাল। আর ডিজিটালের বিপদ হলো অ্যানালগ। আমি আবার বলছি, স্বল্প সময়ে স্বল্প খরচে। তুমি এই মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তে সামান্য কয়েকটা এমবি খরচ করলে আমার এই লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ, ক্লাসগুলো দেখতে পাচ্ছ, কিছু শিখতে পাচ্ছ, তোমার আইডিয়া শেয়ার করতে পারছো। দেখো, সামান্য খরচ এবং সামান্য সময়ে এই কাজটা সম্ভব পৃথিবীর যে কোনো প্রান্তে। কিন্তু যদি অ্যানালগ হতো, তোমাকে পায়ে হেঁটে হয়তো বা বাসা থেকে বা এক স্থান থেকে অন্য স্থানে স্কুলে তোমাকে আসতে হতো না। এখন তুমি তোমার ঘরে বসে, তোমার বেডরুমে অথবা রিডিং রুমে বসে একেবারে সহজেই এই ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ। এখন কোন কোন ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের বাংলাদেশ ডিজিটাল? সকল ক্ষেত্রে বাংলাদেশ ডিজিটাল। তবু দু চারটা কথা আমি তোমাদের নিয়ে আসছি তোমাদের বোঝার জন্য। কলকারখানায় মানুষের পরিবর্তে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। এক সময় কলকারখানায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, শিল্প কারখানায় সকল কাজ মানুষকে দিয়ে করা হতো, যেটা অনেক সময় লেগে যেত। আসলে মানুষ তো মানুষ কোনো যন্ত্র নেই। আর এখন মানুষের পরিবর্তে যখন যন্ত্র ব্যবহার করা হয়, মানুষের যদি 2 ঘন্টা সময় লাগতো, সেটা মেশিন হয়তো বা 2 সেকেন্ডও সম্ভব। তুমি সহজে দেখো, যে কোনো খবর বলতে হলে আমাকে আগে এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে অথবা গাড়িতে করে যেতে হতো। আর এখন আমি ঘরে বসে আমার এই নিউজটা, সেটা ভালো হোক আর খারাপ হোক, এই নিউজটা আমি অনেক দূরে, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারছি। তাহলে দেখো, মানুষের বিরুদ্ধে যখন যন্ত্র ব্যবহার হচ্ছে, তখন কাজটা অনেক সহজ হয়ে গেছে। কর্মস্থলে স্বয়ংক্রিয় উপস্থিতি যন্ত্র। তোমরা জানো, বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট, যেটাকে আমরা বলি, আমার উপস্থিতির নির্ধারণ, আমি কয়টায় আমার কর্মস্থলে পৌঁছেছি, কত মিনিটে আমি আমার কর্মস্থল ত্যাগ করেছি, সেটার জন্য আমাকে কোনো সাক্ষীর প্রয়োজন হচ্ছে না। সেটা দেখার জন্য জায়গা আসা লাগতেছে না। আমি নেটের মাধ্যমে যে কোনো জায়গায় বসে সেটা দেখতে পাচ্ছি, আমার একমাত্র ফিঙ্গারপ্রিন্ট অথবা স্বয়ংক্রিয় যে উপস্থিতি যন্ত্র। বেতন ভাতার হিসাব। তোমরা জানো, কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, আমরা এই ব্যাপারগুলো তোমাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছি বলার জন্য। এবং আমাদের ল্যাবে যখন তোমরা আমাদের ক্লাসে গিয়েছ, তখন প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি। তো মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করে অতি স্বল্প সময়ে যে কোনো প্রতিষ্ঠানের বেতন ভাতার বিবরণী একেবারে সহজেই করা সম্ভব, যেটা আমাদের সময়, শ্রম সব কিছু কমিয়ে দিচ্ছে। সুতরাং ডিজিটাল হওয়ার কারণে আমরা এই কাজগুলো স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে সঠিকভাবে করতে সম্ভব হচ্ছে।
24 ঘন্টা গ্রাহক সেবা, চিকিৎসা সেবা, আইনি পরামর্শ। তোমরা দেখবে যখন টিভি দেখবে, টিভির হেডলাইনে লেখা থাকে বা বিভিন্ন পেপার পত্রিকায় লেখা থাকে 24 ঘন্টা, দ্যাট মিন্স যে কোনো টাইম তুমি একটা নির্দিষ্ট নম্বরে কল করে তোমার চিকিৎসা পরামর্শ, চিকিৎসা সেবা এবং আইনি পরামর্শ, আইনি সেবা নিতে পারছো। সেটার জন্য তোমাকে খুব একটা দূরে যাওয়া লাগছে না। তোমার বাসায় কোনো অকারণ করছে, তুমি সেটার জন্য থানায় যাওয়াটা লাগতেছে না। তুমি ঘরে বসে সেই নম্বর যখন কল দেবে অতি সহজ তুমি সেটা দেখতে পাচ্ছ। এবং সেই চিকিৎসা ক্ষেত্রেও তুমি সেবা পাচ্ছ, আইনি ক্ষেত্রে তুমি সেবা পাচ্ছ, যে কোনো ব্যাপারে 24 ঘন্টা। 24 ঘন্টা টাকা উত্তোলন, এটা তো বড় ধরনের একটা আমাদের জন্য প্রাপ্তি। একটু আগে আমি যখন কর্মসূচিতে বলেছিলাম এটিএম মেশিন, এটিএম অটোমেটেড টেলার মেশিন, একসময় আমরা অফ ডেতে অনেক প্রয়োজন, কিন্তু টাকা উত্তোলন করা সম্ভব হতো না। সেটার জন্য আমাদেরকে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ডে ওয়েট করতে হতো। কিন্তু এখন এটিএম মেশিন, বিকাশ, রকেট, নগদ লেনদেন ইত্যাদির মাধ্যমে আমরা পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে মুহূর্তের মাঝে নগদ টাকার ব্যবস্থা করতে পারি। সুতরাং এটার একটা কারণ হলো যে বাংলাদেশ এখন ডিজিটাল। ভার্চুয়াল সভা, ভার্চুয়াল ক্লাস সবার জন্য, মিটিংয়ের জন্য, ক্লাসের জন্য তোমাকে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। কিন্তু এখন দেখো, এই মুহূর্তে তুমি তোমার বাসায়, আমি আমার বাসায়, অথবা আমি আমার স্কুলে, কিন্তু তুমি আমার ক্লাসটা, আমার কথাটা, আমার চিন্তা চেতনা তোমার সাথে আমি শেয়ার করতে পারছি। সো বলতে পারি যে বাংলাদেশ ডিজিটাল এবং অনেক দূর এগিয়ে যাবে যদি তোমরা, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা যখন আরও ভালো জ্ঞান অর্জন করবে, তোমাদের চিন্তা চেতনা অনেক উন্নত হবে, সেক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবে। ঘরে বসে বিনোদন। একসময় আমরা সিনেমা দেখতে, নাটক দেখতে অনেক দূরে যেতে হতো, সিনেমা হলে যেতে হতো, বাজারে যেতে হতো। কিন্তু এখন দেখো, আমার ঘরে নয়, আমার পকেটেই সিনেমা, আমার পকেটে নাটক, আমার পকেটে যে কোনো বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান। সেটার জন্য আমাকে খুব বেশি দূরে যেতে হয় না, যদি আমার একটা স্মার্টফোনের ব্যবস্থা থাকে। সুতরাং এই যে সুবিধাগুলো পাচ্ছি, তার একটাই কারণ আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এবং আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করতেছে বাংলাদেশের প্রতিটি মানুষকে আরও সহজভাবে জীবনযাপন করার সুযোগ সৃষ্টি করে দিতে। সহজ যোগাযোগ ও যাতায়াত, আসলে যোগাযোগ ব্যবস্থা দেখতে পাচ্ছ, ইচ্ছে হয়েছে এইমাত্র আমার এই মুহূর্তে আমার প্রিয়জন পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আছে, দেশের বাইরে। আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্বামী আছে, স্ত্রী আছে। আমার ইচ্ছে হয়েছে আমি এই মুহূর্তে তার সাথে যোগাযোগ করতে পারছি। যোগাযোগের জন্য আমি তার কাছে পায়ে হেঁটে অথবা গাড়িতে বহরে সেখানে যাওয়া লাগবে না। সুতরাং আমি বলবো যোগাযোগ ব্যবস্থাটাও সহজ হয়ে গেছে, যেহেতু বাংলাদেশ এখন ডিজিটাল। সুতরাং আমরা এই সব তথ্যটাকে বলতে পারি আমাদের সোনার বাংলা, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। এছাড়াও তোমরা অনেক সুযোগ সুবিধা দেখতে পাচ্ছ, যার একটাই কারণ যেহেতু আমাদের বাংলাদেশটা ডিজিটাল গতিতে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে আমাদের আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তবে তোমরা যারা এই নতুন প্রজন্ম আছো, তোমাদের চিন্তা চেতনা অ্যাড করো, দেখবে আমাদের বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। এরপরে আমরা দেখব কোন কোন ক্ষেত্রে আইসিটি আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আমরা সেই সেবা ক্ষেত্রে একটা তালিকা প্রস্তুত করব। আইসিটি আসলে প্রতিটি সেক্টর, প্রতিটি খাত, প্রতিটি মুহূর্ত আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে।
এরপর আমরা উল্লেখযোগ্য কয়েকটা সেবা এখন আমরা দেখব কোন কোন সেবা আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা কোন কোন সেবা গ্রহণ করছি। তথ্য প্রযুক্তির সেবা, সেবার ক্ষেত্র, এটা আমরা বলতে পারি সেবার একটা তালিকাও। এক, যেহেতু আমরা এই মুহূর্তে ক্লাসে আছি, প্রথমে আমাদের ক্লাস মুখে যেটা শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে। দুই, চিকিৎসা ক্ষেত্রে। তিন, যোগাযোগ ক্ষেত্রে। চার, ইন্টারনেট। পাঁচ, অর্থ স্থানান্তর, অর্থ স্থানান্তর। ছয়, গবেষণা। সাত, সামাজিক যোগাযোগ। আমি এই ক্ষেত্রে 7টা ক্ষেত্র নিয়ে আসি তোমাদের জন্য। তোমরা তোমাদের চিন্তাকে একটু কাজে লাগাবে, বুদ্ধি কাজে লাগাবে। একটু চোখ বন্ধ করলে দেখবে যে প্রতিটি ক্ষেত্রে আমরা আইসিটির সেবা পাচ্ছি। আমি তো 7টা তোমাদের জন্য নমুনা হিসেবে নিয়ে আসলাম, স্যাম্পল হিসেবে নিয়ে আসলাম। তোমরা একটু এই 7টাকে চিন্তা করে এর বাইরেও কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আইসিটি সেবা দিচ্ছে, আমরা সেবা পাচ্ছি, সেই বিষয়গুলো তোমরা দেখবে। এখন এই সেবার ক্ষেত্রগুলো কী কী বলে লিখলাম এখানে? শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, ইন্টারনেট ক্ষেত্রে, অর্থ স্থানান্তরের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে। তাহলে দেখো শিক্ষাক্ষেত্রে আমরা কিভাবে সেবা পেয়ে থাকি সেটা একটু, আসলে একটা কথা বারবারে বলা হচ্ছে, এই যে এখন পাঠ দিচ্ছি, পাঠ নিচ্ছি, এটা হলো শিক্ষাক্ষেত্রে বড় অবদান। এছাড়াও আমরা ইন্টারনেটের মাধ্যমে বই পড়তে পারি। তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, তোমরা এগুলো হাতে নিয়ে হাঁটা লাগবে না। তুমি মোবাইল যখন চার্জ দেবে সেক্ষেত্রে তুমি পাবে, যেটাকে আমরা বলে থাকি ই বুক। এরপরে আমাদের ফলাফল নির্ণয়, ফলাফল প্রকাশ, ভর্তি পরীক্ষার আবেদন, চাকরির আবেদন, এই সকল ক্ষেত্রে যখন আমরা সুযোগ পেয়ে থাকি, সেবা পেয়ে থাকি, সুতরাং আমরা বলতে পারি শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। চিকিৎসা ক্ষেত্রে যেহেতু আমরা এখন এই মুহূর্তে কোভিড-19 মধ্যে আছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এখন যত ভালো রেখেছে, আমরা সবসময় দেখতে পাই চিকিৎসার জন্য আমাদের সরকার একটা হেল্পলাইন নম্বর দিয়ে রাখছে, আমরা যোগাযোগ করতে পারছি। তাছাড়া বর্তমানে আমাদের বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসার যে যন্ত্রপাতি, ডক্টরদের যে অবস্থান, সব ক্ষেত্রে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পেতে চলছি এবং অদূর ভবিষ্যতে আরও অধিক পরিমাণে সুবিধা পাব। যোগাযোগ, এই যে এই মুহূর্তে আমার ক্লাস তুমি দেখছো, তোমাকে আমি দেখছি, তোমার আইডিয়াটা আমি দেখতে পাচ্ছি, আমার চিন্তাটা তোমার কথা শেয়ার করছি। এছাড়াও ফোনে যখন আমরা কথা বলি, অডিও কল, ভিডিও কল, মেসেজ সেন্ড করি, বর্তমানে মেসেঞ্জার, বিভিন্ন ক্ষেত্রে যখন যোগাযোগ করি সেক্ষেত্রে দেখি তথ্য যোগাযোগ হতে গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির উন্নয়নের পূর্বে কিন্তু আমরা এত সহজেই যোগাযোগ করতে পারিনি। ইন্টারনেটের কথা কিন্তু বলে শেষ করা যাবে না। যত কথাই আমি বলেছি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত, প্রযুক্তির অন্যতম অবদান হলো আমাদের ইন্টারনেট। এই মুহূর্তে যদি আমার মোবাইলে ইন্টারনেট না থাকে
তোমার মোবাইল ইন্টারনেট না থাকে তুমি কিন্তু আমার ক্লাসটা দেখতে পাবে না। সুতরাং ইন্টারনেটের ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তোমরা দেখো এখন ওয়াইফাই ব্যবহার করছি আমরা, নেট ব্যবহার করছি, এগুলোর মাধ্যমে আমরা বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছি। অর্থ স্থানান্তর, একটু আগে বলেছিলাম যখন ডিজিটাল বাংলাদেশ বা কর্মসূচির ক্ষেত্রে অর্থ স্থানান্তর, তুমি ঢাকা টাকা পাঠাবে, টাকা পকেট ভর্তি করে তোমাকে পায়ে হেঁটে ঢাকা যাওয়া লাগবে না, গাড়িতে করে যাওয়া লাগবে না। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মুহূর্তের মাঝে, বিকাশের মাধ্যমে, মুহূর্তের মাঝে, রকেটের মাধ্যমে তুমি শুধু ঢাকা না, ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে তুমি প্রেরণ করতে পারছো। সুতরাং অর্থ স্থানান্তরেও তথ্য প্রযুক্তি অনেক সেবা দিয়ে যাচ্ছে। গবেষণা, তোমরা দেখো আমাদের ড্রেস আপ, শিখন সামগ্রী, মোবাইল সামগ্রী, কম্পিউটার সামগ্রী এবং দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে নতুনত্ব আসছে। আর সেই নতুনত্বের জন্য দরকার আমাদের গবেষণা। আর বৈজ্ঞানিক উপায়ে নেট ব্যবহার করে গবেষণা কাজটা অনেক সহজ হয় এবং সফল হয়। সুতরাং গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যথেষ্ট গুরুত্ব বহন করছে। সামাজিক যোগাযোগ, যেটা আর না বললে নয়। ঢাকা কি হচ্ছে সেটার জন্য আমাকে আর টিভিতে যাওয়া লাগে না, পত্রিকা দেওয়া লাগে না, ফোন দেওয়া লাগে না। আমার মোবাইলে যখন আমি ফেসবুক, সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকটা যখন ওপেন করি, সাথে সাথে সকল তথ্য, সকল কথাবার্তা, সকল ঘটনা আমার সামনে হাজির হয়েছে। ঠিক আমার মনের কোনো কথা, আমার কোনো চিন্তা আমি যদি কাউকে বলতে চাই, সেখানে আমার পায়ে হেঁটে ধীরে সুস্থ যাওয়া লাগবে না। শুধু আমি আমার ফেসবুক পেজে এসে আমার মতামতটা তখন শেয়ার করব, সারা বিশ্ব তখন সেটা দেখে যাবে, শুধু সারা দেশ নয়। সুতরাং সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি যে মাধ্যমগুলো আছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারাও আজকের ক্লাসে যে কথাগুলো আলোচনা করেছি, সর্বোপরি এইটুকু বলবো, we cannot think of a single moment without ICT. So it is very important for our life. My dear students, no more today. Take care of your health. Stay your home safe and sound. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.